জানলা দিয়ে সেই মেয়েটা প্রবেশ করলো। তারপর সে আমায় জিজ্ঞেস করলো, ঘুমিয়ে গেছো নাকি চেতনায় আছো? না, ঘুমায়নি। যাক, ভালোই হয়েছে। এই নাও, তোমার জন্য পরিপালক থেকে এক জাতীয় বিস্কিট এনেছি। এই বিস্কিটটা সকালবেলা খুলে তুমিও খাবে এবং তোমার মাকেও খাওয়াবে। দেখবে, এটা খেয়ে তোমার মা তোমাকে বলবে এমন মজার বিস্কিট তিনি আর কোনোদিন খায়নি। আর তোমরাও এমনটা মনে করবে যে কখনো খাওনি, কারণ এমন বিস্কিট তুমি কোথাও পাবে না। এই বিস্কিট শুধু পরিপালকই, পরিরাই খায়। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। কিন্তু আপনি আমাকে এটা বলেন যে আপনি একটু আগে আমার ভাঙাচোরা দোতলা বাড়ি থেকে নিচে লাফ দিলেন, আপনার কোনো কি ব্যথা ট্যাথা লাগেনি? কারণ নিচে তো ইটের কঙ্কন রাখা আছে। না, আমার লাগেনি। যাক, তাহলে তো ভালোই। হুম। আচ্ছা, বিস্কিট খেয়েছো? তোমার বিশ্বাস হবে কি পুরোপুরিভাবে আমার কথা? দেখেন, আসলে যে আমি একদম অবিশ্বাস করছি তা না, কারণ অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আপনার সাথে সেই কয়েক রাতে আগে দেখা হওয়ার পর থেকে। তাই কিছুটা বিশ্বাস হচ্ছে, কিন্তু পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। মনের কোনো এক কোণায় এখনো মনে হচ্ছে সব কিছু আমার ভ্রম। আচ্ছা, বিশ্বাস হলে হোক, আর না হলে সমস্যা নেই, কারণ এটা একসময় আপনা আপনি তোমার বিশ্বাস হবে। তবে তোমায় একটা কাহিনী বলি। আমি তোমার স্যারের বাড়িটা গাছের উপরে লটকে রেখেছি, দুপুরে মনে আছে? হ্যাঁ, মনে আছে। দেখবে, তোমার সেই স্যার আগামীকাল কলেজে যাবে না, কারণ সেই স্যার এবং তার বাড়ির উপরে মায়া করেছি আমি, যার কারণে তার এবং তার পরিবারের লোকজন একদিন ঘুমিয়ে কাটাবে। তারা এই দিনের কথা বলতেও পারবে না। কেউ যদি তোমার সেই স্যারকে আগামীকালের কথা জিজ্ঞেস করে, তাহলে দেখবে তোমার স্যার উত্তর দেওয়ার বদলে নিজেই বলবে, কোন দিনের কথা বলছেন আপনি? ঠিক আছে, আমি কালকে কলেজে গিয়ে দেখবো বিষয়টা। আর আগামী পরশু দিন আমি নিজেই স্যারকে আগামীকালের কথা জিজ্ঞেস করব। আর আপনি স্যারের মায়া আগামীকাল রাতে কাটিয়ে দেবেন। হুম, আমিও এমনটা ভেবেছি যে আগামীকাল মাঝরাতে মায়া কাটিয়ে দিব, যাতে করে রাত পোহালে সকালে তাদের ঘুম ভাঙে। তবে এত কিছুর পরেও যদি তোমার ভ্রম না কাটে, তবে পুরোপুরি বিশ্বাস না হয়, তাহলে তোমাকে পরিপালকের মায়াকাল আয়নার সামনে নিয়ে যাব, যার সামনে দাঁড়িয়ে তুমি মনের যে কোনো বাসনা পূরণ করতে পারবে। তুমি মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে যেটাই মনে মনে কল্পনা করবে, সেটাই তোমার আয়নার মাধ্যমে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় সেই সময় দেখা যাবে, কিন্তু সব কিছু ভিড়ে আমার অনেক জটিল একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জমিনের বুকে এত মানুষ থাকা সত্ত্বেও আপনি আমার মতন আহাম্মক একটা ছেলের সামনে পোক ওঠালেন কেন? সেসবের উত্তর তোমাকে আমি পরে দিব। কেন? এখন দিলে কি হবে? কারণ এখনো সেই সময়টা আসেনি, তাই তোমাকে এখন এসব বলা যাবে না। যখন সময় হবে, তখন তোমাকে আমি নিজেই সব কিছু খুলে বলবো। ঠিক আছে, এবার আপনি চলে যান, আমি ঘুমাবো এখন। হুম, আমি চলে যাব, তবে সেটা তুমি ঘুমিয়ে যাওয়ার পরে, কারণ তোমার ঘুমন্ত চেহারাটা দেখে আমার অনেক মায়া লাগছে। অবশ্য মায়াটা যদিও আগ থেকেই তোমার উপর লেগেছিল, কিন্তু আজকে তোমার কান্নারত চেহারাটা দেখে আরও বেশি মায়া পড়ে গেছে তোমার উপর। তাই তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমন্ত চেহারাটা এক নজর দেখেই আমি চলে যাব। ঠিক আছে, আমি ঘুমালে না হয় আপনি চলে যাইন, কিন্তু লাস্ট একটা কথা ক্লিয়ার করেন তো, যে আমার উপরে আগ থেকে আপনার মায়া কাজ করেনি? মায়া জিনিসটা বুঝলাম না। আকাশ, প্লিজ এখন এসব জানতে চেও না, কারণ তোমার আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটা একই সুতায় বাঁধা। তাই এটার উত্তর এখন দিতে পারবো না তোমাকে। সো তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাশে বসে আছি। আচ্ছা, আমি ঘুমিয়ে পড়ছি। তারপর আকাশ চোখ বন্ধ করে ঘুমানোর প্রয়াস করে, আর আনহা তার পাশে বসে তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। কিছুটা সময় এভাবে অতিবাহিত হতেই আকাশ ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে পড়তেই আনহা আবার আকাশের উপরে একটা মায়াকার তার ঠোঁটের স্পর্শ করে, যার কারণে আকাশ এবার কিছুই বুঝতে পারে না। আনহার মায়ে সে এত গভীরভাবে নিদ্রে হারিয়ে গেছে। আনহা কয়েকবার আকাশে ঠোঁটে স্পর্শ করে আগের ন্যায় জানলা দিয়ে নিচে লাফ দেয়, আর আকাশ এভাবে ঘুমিয়ে থাকে। এই ঘুমের ইতি ঘটে একদম ভোর সকালে। আকাশ ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে। তখনই সে লক্ষ্য করে জিহ্বায় মিষ্টি জাতীয় কিছু একটা স্বাদ পাচ্ছে। তাই সে হাতের তালু দিয়ে ঠোঁটে ঘষা দেয়। সে মনে করছে তার ঠোঁটে হয়তো মিষ্টি জাতীয় কিছুটা লেগেছে, যার দরুন সেই মিষ্টি স্বাদ তার জিহ্বা পর্যন্ত গিয়েছে।
কিন্তু তার ধারণাটা পুরোপুরি সঠিক নয়। সে হাতে ঠোঁটে ঘষা দিতেই সেই মিষ্টি স্বাদটা তার পুরো ঠোঁটেও ছড়িয়ে যায়, কিন্তু সে হাত দিয়ে কিছুই দেখতে পায় না। তাই সে মনে মনে বলে, আরে আমার ঠোঁট আর জিহ্বায় কেন এত মিষ্টি লাগছে? আমি তো রাতে তেমন কিছু মিষ্টি খাবার খাইনি, তাহলে কোথা থেকে এলো এই মিষ্টি স্বাদটা? আকাশ এসব দিয়ে ভাবতে ভাবতে অনেকটা সময় কাটিয়ে দেয়, কিন্তু সে এসবের কোনো উত্তর খুঁজে পায় না। যার কারণে সে ভাবা বাদ দিয়ে রেখে আনহার দেওয়া বিস্কুটের প্যাকেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায়। তার মাও ভোর সকালে ঘুম থেকে উঠে গিয়েছে, কারণ তার নাস্তা বানাতে হবে সবার জন্য, তাই তিনি কিচেনে নাস্তা রেডি করছে। অন্যদিকে আকাশ কিচেনে গিয়ে বিস্কুটের প্যাকেটটা খুলে সেখান থেকে একটা বিস্কুট নিয়ে তার মাকে খেতে দেয়। তার মা তার থেকে বিস্কুটটা নিয়ে তাকে জিজ্ঞেস করে, এই তুই বিস্কুট কোথায় পেলে? আকাশে মায়ের প্রশ্নের উত্তর তার মাকে মিথ্যা বলে। মা, গতকাল কিনে এনেছি, বিস্কুটটা অনেক মজার, তুমি একটু খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। তারপর আকাশের আম্মু বিস্কুটটা মুখে দিতে আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেটা দেখে আকাশ তার মাকে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে? তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আকাশ, এই আকাশ, বিস্কুট কোথা থেকে কিনে এনেছিস রে তুই? মা, মোড়ের দোকান থেকে কিনে এনেছি, কিন্তু কেন বলো তো মা? বিস্কুটটা না অনেক মজার। এমন মজার বিস্কুট আমি জীবনেও কোনোদিন খাইনি। আমার তো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এই তুই আর কয়েক প্যাকেট নিয়ে আসিস তো এই বিস্কুটটা, আমি তোকে টাকা দিব। আকাশ তার মায়ের কথা শুনে মুচকে একটা হাসি দেয়, কারণ গতকালে বলা আনহার কথা মিলে গেছে। সে তার মাকে বিস্কিটটা এনে দেবে বলে বিস্কিটের প্যাকেটটা নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর সে ভক্ষণ করে বিস্কুটটা। তারও মাথায় আউলে যায় তার মায়ের মতো বিস্কুটটা খেয়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এই বিস্কুটের উৎপত্তি কোথায়। তার বিশ্বাসের মাত্রা আরও বেড়ে যায় আনহার উপরে। সে এখন বিশ্বাস করতে শুরু করেছে আনহার কথা। এর মধ্যে আকাশের মা নাস্তা রেডি করে আকাশকে ডাক দেয়। সে তার মায়ের ডাকে নাস্তা করতে চলে যায় নিচে। পরে নাস্তার পালা শেষ করে কলেজে রওনা হয়। মাঝপথে গতকালে সেই বটগাছটার উপরে সে তার স্যারের বাসায় ঝুলে থাকতে দেখে, যেটা দেখে তার চরম পরিমাণে হাসি পায়। কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে কলেজে চলে যায়। কলেজে গিয়ে দেখে স্যার কলেজে আসেনি, ক্লাস শেষ হয়ে গেছে, ছুটির সময় হয়ে গেছে, কিন্তু সেই স্যার আজকে কলেজে আসেনি। এবার তার পাকাপোক্তভাবে বিশ্বাস হয় আনহার কথা, যে আনহা তাকে যা বলছে সব কিছুই সত্য। আর আনহা একজন পরী, সমস্ত কিছু তার মনের কোনো ভ্রম নয় এসব। দেখতে দেখতে সারাটি দিন কেটে যায়, কিন্তু আনহা আজকে আর জামিনে নেমে আসে না, কারণ গতকাল আনহা জামিনের বুকে দুইবার প্রকট হয়েছে, আর দুইবারই সে আকাশকে স্পর্শ করেছে, যার দরুন পরিলোক অনেক বড় কম্পন হয়েছে। তাই আজকে পরিপালকের মেন দরজায় আজকে অনেক কয়জন পাহাড়ে লেগেছে। তাই আনহা আজকে আর জামিনে আসেনি। তবে সে চাইলে আজকেও জামিনে আসতে পারত, কারণ সুরা পান করলে কেউ জামিনে আসা থেকে আটকাতে পারবে না। কিন্তু সে তারপরেও রিস্ক নেয়নি, কারণ তার এত বছরের সাধনা সে একদিন জামিনে নেমে নষ্ট করতে চায় না। তাই সে আজকে আর আসেনি জামিনে। কিন্তু অপরদিকে আকাশ তার অপেক্ষায় সারাদিন বসেছিল, কিন্তু সে না আসায় মন খারাপ করে ঘুমিয়ে যায় রাতের বেলা আকাশ। পরদিন আকাশ কলেজে যাওয়ার পথে স্যারের বাসাটাকে সে আর বটগাছের উপর দেখতে পায় না। কারণটা হলো, অতিবাহিত হয়ে যাওয়া রাতে স্যারের উপর থেকে আনহার করা মায়া জাদুটা কেটে গেছে। তাই সে কোনো কিছু না ভেবেই কলেজে চলে যায়। কলেজে গিয়ে সে দেখতে পায় সেই স্যারটা আগে থেকে কলেজে চলে এসেছে। তাই সে স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, স্যার, গতকাল কি শরীর খারাপ ছিল আপনার? কেন বলো তো আকাশ? স্যার, গতকাল কলেজে আসেননি কেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। এই আকাশ, কি সব উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমি গতকাল কলেজে আসিনি মানে কি? স্যার, আপনাকে সত্যি গতকাল কলেজে দেখতে পাইনি তো। আকাশ, তোমার মাথায় সমস্যা হয়েছে, তুমি ভালো একজন ডক্টর দেখাও। কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি যদি গতকাল কলেজে না আসি তাহলে তোমাকে দাঁড় করিয়ে পড়া কে শোনাচ্ছে? স্যার, সেটা তো পরশুদিনের কাহিনী। আকাশ, উল্টাপাল্টা কথা বন্ধ করে ক্লাসে যাও। চরম পরিমাণে রাগ উঠেছে তোমার উপরে আমার। আকাশ আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাসে চলে যায়। কারণটা তার জানাই, গতকালের স্মৃতি আনাহার মায়ের জাদুর কারণে স্যারের মাথা থেকে সরে গেছে। তাই সে আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে গেছে। প্রতিদিনের ন্যায় আজকে ক্লাস করে বাড়ি ফিরছিল হেঁটে হেঁটে। তখনই হুট করে সে অনামিকাকে দেখতে পায়, যে কিনা রাহুল বাদে অন্য একটা ছেলের সাথে চিপকি করে বাইকে করে যাচ্ছিল, যেটা দেখে তার চরম পরিমাণে রাগ উঠে যায়।
কারণ তার আর্থিক অবস্থা খারাপ দেখে অনামিকা তাকে ছেড়ে দিয়ে রাহুলকে ধরেছে। কিন্তু সে আজকে আবার অন্য একটা ছেলের সাথে বাইকে চিপাচাপি করে যাচ্ছে, যেটা দেখে তার মাথায় আগুন ধরে গেছে। তার ভালোবাসার মানুষ এতজনের সাথে মেলামেশা করছে, সেটা তো সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। তার ভেতরটা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় এখনই গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে সে নিজেকে প্রাণ দিয়ে দেবে। সে অনেক দূর থেকে একটা বড় গাড়ি ট্রেনে আসতে দেখা যায়, যার পরপরই সে রাস্তায় একদম মধ্যে গিয়ে দাঁড়ায়। অপরদিকে আনহা পরিপালক থেকেই টের পায় যে আকাশে কোনো বিপদ হতে চলেছে, তাই সে তখনই জামানে প্রকট হয়। এদিকে আকাশ রাস্তার একদম মধ্যে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রেখেছে। দূর থেকে টেনে আসা সেই বড় গাড়িটা আকাশের একদম সামনে চলে এসেছে। আকাশ নিজে চোখেই তার মৃত্যুকে দেখতে পারছে। এমন সময় গাড়িটা নিয়ে এসে আকাশে গায়ের উপরে তুলে দিয়ে সে চলে যায়, কিন্তু অবাক করার বিষয় আকাশের কিছুই হয় না। গাড়িটা আকাশকে পিছিয়ে দেওয়ার আগেই আনহা জামিনে প্রকট হয়ে তাকে জড়িয়ে নিয়ে বাহুতে নিয়ে নেয়, যার কারণে গাড়িটা তার শরীরের উপর দিয়ে গেলেও অলৌকিকভাবে আকাশ বেঁচে যায়। যেটা দেখে আশেপাশে সবাই আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কারণ এত বড় গাড়ি আকাশের উপরে চলে যাওয়ার পরও তার কিছু হয়নি। সবাই হতবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। তার হতবাক হওয়ারই কথা, কারণ তারা খালি আকাশকে অলৌকিকভাবে বেঁচে যেতে দেখেছে, কিন্তু তাকে কে বাঁচিয়েছে এবং তার পিছনে কে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে রক্ষা করেছে সেটা কেউই দেখতে পাচ্ছে না। সবাই এখনও চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে আনহা আকাশের গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। যেই থাপ্পড়টা খাওয়ার পরে আকাশ নিজেই তালগুলো হারিয়ে ফেলে। তখনই সে বড় গাড়ির ড্রাইভার সামনে একটা জায়গায় গাড়ি সাইড করে রেখে আকাশের কাছে আসে। তারপর তাকে বলে, ভাই, আপনি ঠিক আছেন তো? আমি দূর থেকে আপনাকে ফলো করেছি। আপনার হাবভাব দেখে আমি বুঝে গিয়েছিলাম আপনি খারাপ কিছু করতে যাচ্ছেন, আর তাই আমি গাড়ি সেভাবেই চালাচ্ছিলাম যাতে করে আপনাকে সাইড দিয়ে চলে যেতে পারি। কিন্তু আপনি হুট করে একদম আমার গাড়ির সামনে চলে আসেন, যার দরুন আপনার উপরে গাড়ি তুলে দিয়েছি আমি। তবে কথা হচ্ছে, আপনি ঠিক আছেন কি করে? এত বড় গাড়ির নিচে পড়ে তো যে কোনো মানুষই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি সেখানে সক্ষম অবস্থায় দাঁড়িয়ে আছেন। কি অলৌকিক কাণ্ড ঘটলো ভাই আপনার সাথে এটা? আকাশ গাড়ির ড্রাইভারের কথায় তেমন, কারণ সে আনার হাতে থাপ্পড় খেয়ে কিছু বলার অবস্থায় নেই। তাই সে ছোট্ট করে কথা একটা বলে ড্রাইভারকে, আমি জানি না কিভাবে কি হয়েছে, তবে আমি চললাম এখন। এই বিষয় নিয়ে কিছু বলার নেই আমার এই অবস্থায়। তারপর আকাশ সেখান থেকে চলে আসে, আর তার পিছনে পিছনে আনহাও আসে। আকাশ যখনই লোকালয় ছেড়ে কিছুটা নির্জন জায়গায় আসে, তখনই আনহা তার কপাল চেপে ধরে আর তাকে বলে, ইচ্ছে করছে তাই গিয়েছি। তোমার ইচ্ছের গুষ্টি মারি আমি। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? অনামিকাকে অন্য আরেকজনের সাথে দেখতে তোর জ্বলছে, তাই না? তাই তুই মরতে চাচ্ছিস? জানেনি যখন, তাহলে আবার জিজ্ঞেস করলেন কেন? 100 বার জিজ্ঞেস করব, কারণ তোর কিছু হলে সবচাইতে বড় ক্ষতিটা আমার হবে। আমি বললে কিসের ক্ষতি হবে আপনার? যেসবের উত্তর তোকে পরে দিব, কিন্তু এখন তুই আমাকে এটা বল, যে তোকে ছেড়ে দিয়ে অন্যের সাথে ভালো আছে, তুই তার জন্য মরতে যাচ্ছিস কেন? তোর কথা কি সে একবারও চিন্তা করে বল? আমার মতো যদি করতো তাহলে জীবনেও তোকে ছেড়ে যেত না, আর তুই সেই মেয়ের জন্যই নিজের প্রাণ দিয়ে অন্য আরেকজনকে কষ্ট দিতে যাচ্ছিস। সে আমার কথা চিন্তা না করলেও আমার সে মনে আছে, তাই তার সাথে কাউকে দেখলে আমার সহ্য হয় না। ইচ্ছে করে নিজেকে প্রাণ দিয়ে দিই, আর আমি মরলে কষ্ট পাবে এমন মানুষ এই পৃথিবীতে কখনো পয়দা হয় না। আর আমার মতো হতভাগার জন্যই এখনও কারোর মতো এতটা ভালোবাসা পয়দা হয়নি যে সে আমার জন্য কান্না করবে। আকাশ এসব বলতে বলতে চোখের পানি ছেড়ে দেয়, যার কারণে আনহার রাগান্বিত ভাবটা চলে যায়। তাই আনহা আকাশকে আবারও জড়িয়ে ধরে, তারপর তাকে বলে, আকাশ, নিজেকে সামনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ সে তোমার নেই। আর তাছাড়া তোমার কেউ না থাকলেও আমি আছি। হ্যাঁ, হতে পারে আমি পড়ি আর আমি এই জায়গায় থাকি না, কিন্তু কথা দিচ্ছি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। একবার তুমি আমার উপর বিশ্বাস করে দেখো, যেই আস্থা তোমার আমার উপর বানিয়েছো, সে আস্থা কোনোদিন আমি শেষ হতে দিব না, আজীবন আগলে রাখবো। আকাশ
আনহা আকাশকে জড়িয়ে ধরায় তার ভিতর থেকে সমস্ত অস্থিরতা মুহূর্তের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে যায়। তবে আনহার বলা কথাগুলো তার ভিতরে একটা প্রশ্নের উদ্ঘাটন হয়। তাই সে আনহাকে বলে, আপনি আমায় ছেড়ে চলে যাবেন না মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন তো প্লিজ। আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারছি না। আকাশ, তুমি চাইলে তোমার প্রেমিকা বানিয়ে নিতে পারো আমাকে। আমি সব সময় তোমার দেখাশোনা করব, সব সময় তোমার সাথে মিশে থাকব। আর এই দেহে অন্য কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না। তোমার জন্য দরকার হয় পরিপালক ত্যাগ করে আমি চলে আসবো তোমার কাছে, মানুষের মতো সংসার করব তোমার সাথে। কোনোদিন তোমাকে ছেড়ে যাব না কোথাও। আকাশ আনহার মুখে এসব কথা শুনে বড়সড় একটা শক খায়, কারণ এই দুনিয়ার বুকে যার সামনে এসে কখনো মানুষ তার জন্য এতটা ভালোবাসা বা সহানুভূতি দেখায়নি, সে সবসময় অনামিকের কাছে এমন ধারা ভালোবাসাই তালাশ করত। সে সবসময় অনামিকের কাছে এ ধরনের ভালোবাসায় খুঁজে বেড়াতো, কিন্তু অনামিকা তাকে ঠকিয়েছে। তাই সে অবাক দৃষ্টিতে আনহার দিকে তাকিয়েছে। আকাশের অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে আনহা তাকে প্রশ্ন করে, আকাশ, একটা সুযোগ কি তুমি আমাকে দিবে? বললাম তো তোমাকে কখনো আমি ছেড়ে যাব না। আনহা দেখো, সরি, ভুল করে তুমিটা মুখ থেকে বেরিয়ে গেছে। সমস্যা নেই, তুমি আমায় তুমি করেই ডাকো, এতে করে আমি আরো খুশি হব। ঠিক আছে, কিন্তু আমাকে কয়েকটা কথা তোমার উত্তর দিতে হবে। কি কথা? দেখো, আসলে যখন মানুষ কোনো মুসিবতে পড়ে তখন সে কারোর সাহায্যের আশা করে। আমিও কিন্তু বর্তমানে মুসিবতে আছি, আর এই অসময়ে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমাকে সাপোর্ট করছো। তাই আমি তোমার কোলেই আশ্রয় নেব। তবে তুমি কিন্তু আমায় কখনো ছেড়ে যেতে পারবে না, আর মরণ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকতে হবে তোমার। আকাশ, এই ওয়াদা তোমার আমাকে করতে হবে না। আমি নিজেই তো তোমার কাছে এই ওয়াদা করেছি। সো নিশ্চিন্তে থাকো তুমি। আমি অহনা, কখনো তোমার হাত ছাড়বো না। সত্যি তো? সত্যি। যাক, এবার তাহলে উঠে দাঁড়াতে পারবো আমি আবার আগের ন্যায়। অবশ্যই, একবার তুমি উঠে দাঁড়াও আর আমি তোমাকে উঠে দাঁড়াতে সাহায্য করব। তবে এখন তুমি আমাকে কিভাবে গ্রহণ করবে তা আমি জানি না। আমি কি পরিপালক ত্যাগ করে তোমার কাছে আসব, নাকি তুমি আমার বর্তমানের মানুষ রূপটাই নিয়ে থাকবে? না, তারা কোনো প্রয়োজন নেই, কারণ জমিনের মানুষজন অনেক নিকৃষ্ট। তারা সবসময় খালি স্বার্থ খুঁজে বেড়ায় অপর মানুষের কাছ থেকে। তাই তোমার পরিলোক ত্যাগ করার দরকার নেই, না হয় তুমিও নিকৃষ্ট হয়ে যাবে তাদের মতন। আকাশ, তোমার এই কথার উত্তরে আমারও কিছু বলার আছে। কি কথা? দেখো, জমিনে মানুষের মতোই আমি তোমার কাছে স্বার্থের চাহিদা করতে এসেছি। আর সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। কারণ বহুকাল আগে বাবার সাথে জমিনে নেমে এসেছিলাম। তখন আমার বয়স 12 কি 13। তখন তোমার স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে দেখি। তখনই তোমার উপর আমার মন বসে যায়। তাই তোমার কাছে ছুটে এসেছি। তবে বিশ্বাস করো, স্বার্থটা আমার ভালোবাসার কাছে ফিকে পড়েছে। সমস্যা নেই, তোমার কোনো চাহিদা বা স্বার্থ থাকলে সেটা আমি পূরণ করার চেষ্টা করব, কিন্তু তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেতে পারবে না। না, কোনোদিনও যাব না। আচ্ছা, এবার চলো, বাসায় যাবে তুমি। আর আজ থেকে আমি আগের চাইতেও বেশি জমিনে আসবো, কারণ তুমি নামক কোনো একজনের দেখাশোনা করার জন্য। হ্যাঁ। এবার চলো বাসায়। আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে পরিপালকে যাব। হ্যাঁ, চলো। আনহার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার দরজার সামনে থেকে আনহা তার পরিপালককে ফিরে গেল, আর আমি দরজার সামনে দরজা খোলার জন্য। তখনই ঘরের থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে গেলাম। গলায় কণ্ঠস্বর বোঝা গেল বাবা। মায়ের উপরে চিল্লাচ্ছে, তাই দরজার আড়ি পেতেই শুনতে লাগলাম। অপর পাশে বাবা মাকে বলছে, তোমার ছেলেকে তুমি একদম মাথায় তুলে নষ্ট করে ফেলেছ। আমি যে রোদে পুড়ে এখনও সবার জন্য রোজগার করি, এই জিনিসটা নিয়ে দেখি কাদের মাথা ব্যথা নাই। তোমার ছেলে কি পারে না লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করে সংসারে হাল ধরতে? আর কয় বছর আমার রক্ত মাংস শুষে খাবে তোমরা? আকাশের আব্বু প্লিজ আসতে বলো। আকাশের আসার সময় হয়ে গেছে। ছেলেটা এসে এসব শুনলে অনেক মনে কষ্ট পাবে। ওহ, তোমার ছেলের কষ্ট নিয়ে এত মাথা ব্যথা তোমার? আর আমি যে রোদে পুড়ে কষ্ট করে এনে তোমাদেরকে খাওয়াই, সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই।
আসলে তোমরা মা ছেলে অনেক নিষ্ঠুর। আমার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, এখন থেকে আমি আমার মতো চিন্তা ভাবনা করে চলবো। কামাই করব আর সেই টাকায় হিসাব মতন খরচ করব। বাসায় শুধু বাজারের প্রয়োজন সেটাই করব। আর কাউকে কোনো টাকা পয়সাই আমি দিব না। তোমার ছেলের পড়ালেখার খরচ কিভাবে চলবে সেটা তুমি আর তোমার ছেলে জানো। তবে মেয়ের দায়িত্ব সবসময় কাঁধে থাকবে আমার, পিছিয়ে দিব না আমি। কিন্তু তোমার ছেলেকে আগামীতে একটা কারা করিও দিব না। দেখি কতদিন চলতে পারো তোমরা এইভাবে। তারপর আকাশের বাবা রেগে মেগে নিজের রুমে চলে যায়। অপরদিকে আকাশ দরজার বাইরে থেকে সবকিছু দেখতে পায়, শুনতে পায়, যার কারণে তার প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়। কারণ তার জন্যই তার বাবার কাছ থেকে তার মাকে আজকে অনেক কথা শুনছে। আকাশ অনেকটা সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, তারপর নিজেকে শান্ত করে দরজায় বাড়ি দেয়। ভেতর থেকে কেউ আসার শব্দ পেয়ে আকাশের মা এসে দরজা খুলে দেয় আর আকাশ ঘরের ভিতরে প্রবেশ করে। তখনই আকাশের মা আকাশকে বলে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, ব্যাগ রেখে খেতে আয়। আকাশ তার মায়ের কথা মতো ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খাওয়ার জন্য। আকাশের মা তাকে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু আকাশে খাওয়ার কোনো মুড নেই। কিছুক্ষণ আগে তার বাবা তার মাকে যা সমস্ত কথা শুনে আকাশে খাবারের ইচ্ছে সব মরে গেছে। তবুও সে মায়ের কথা মতো খেতে আরম্ভ করে। তখনই আবার তার মা তাকে আস্তে আস্তে করে বলে, বাবা, এবার একটা কিছু কর না। তুই তুই তো দেখেছিস সেই সংসারের অবস্থা কেমন। তোর বাবা আজ কত দিন ধরে দিনমজুর করে সংসার সামলাচ্ছে। এবার তুই একটু সাহায্য কর না বাবা তোর বাবাকে। লোকটা তো আর কয়টা দিন পর টেনশনেই মারা যাবে। ভাগ্যিস কোনো না কোনোভাবে তোর বাবা ভাঙাচোরা দোতলা একটা ঘর করেছে, না হয় আজ আমাদের পথে পথে থাকতে হতো। মা কি করব তুমি বলো, এই অবস্থায় কে বা চাকরি দেবে আমায়? এখন চাকরি নিতে গেলে মামা চাচা ধরে আমার 10 লাখ টাকা খরচ করতে হবে। বাবা তো আমার 1 টাকাও দেবে না চাকরির জন্যে। তাছাড়া এমনিতে টাকা ছাড়া চাকরি করতে গেলে দেখা যাবে সারাদিন কুকুরের মতন খেটে 4-5 হাজার টাকা কামাই করব, কিন্তু এ তো কোনো ফায়দাই হবে না। বরং দেখা যাবে যেসব চাকরির ধান্দায় আমার পড়ালেখাটাই লাটে উঠেছে। বাবা, এসব চিন্তা ভাবনা করে বসে থাকলে তো আর চলবে না। অন্তত কিছু একটা করতে হবে, যাতে করে তোর বাবার একটু আহসান হয়। মা আমি চেষ্টা করছি, তুমি টেনশন করো না। একটা কিছু করার চেষ্টা কর। হ্যাঁ। তারপর খেয়ে দিয়ে নিজের রুমে এসে মনমরা হয়ে হেলান দিয়ে বসে আছি, কারণ সামনে কোনো পথ নেই। পথই খুঁজে পাচ্ছি না আমি। কিছু একটা যে করব তেমন কিছু কোনো চোখেই পাচ্ছি না। শুয়ে শুয়ে ভাবছি কী করব। তখনই আনহা প্রকট হলো আমার সামনে। সে প্রকট হয়ে আমাকে সে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি সাহেব, মন খারাপ তোমার? বাবা কি অনেক বেশি কথা শুনিয়েছে আজকের? হ্যাঁ। কি বলেছে বাবা? কেন, তুমি জানো না? আমার সব কিছু তো তুমি বলতে পারো, তাহলে বাবা কি বলছে সেসব তো তোমার জানার কথা। না, তুমি বাদে অন্য কারো কথাই আমি জানতে পারবো না, কারণ তোমার সাথে খালি আমার যুক্তি হয়েছে, তাই তোমারটাই আমার ক্ষমতা আছে। কিন্তু বাকি মানুষটা জানতে পারবো যদি তুমি আমার সামনে বাকি মানুষের কথা চিন্তা করো। কিন্তু বর্তমানে তুমি চিন্তা করছো চাকরি নিয়ে, তাই কি হয়েছে পুরোপুরিভাবে বলতে পারছিলে না। সো বলো কি হয়েছে। বাবাকে সাহায্য করি না, সংসারে হাল ধরি না, তাই এটা সেটা নিয়ে মাকে অনেক কথা বলছে আজকে বাবা, তাই আর কি মন খারাপ। আরে তুমি টেনশন করো না, তোমার একটা কিছু ব্যবস্থা ঠিকই হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাকে আমি মায়াকালে আয়নার সামনে নিয়ে যাব, তুমি সেটার সামনে গিয়ে কিছু একটা ইচ্ছা পোষণ করো। আচ্ছা, কিন্তু কি করে নিয়ে যাব? আর তোমাদের পরিপালকে গেলে সমস্যা হবে না কোনো? নিয়ে যাওয়া নিয়ে চিন্তা নেই, চিন্তা হচ্ছে শুধু পরিপালকে যাওয়ার সময় সমস্যা নিয়ে। আর সেখানে গেলে তুমি নিঃশ্বাস নিতে পারবে না, তাই কিভাবে কি করব ভাবছি। তাহলে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। না, নিয়ে তো আমি তোমায় যাবই, কিন্তু কিভাবে সেই রাস্তাটা খুঁজে বের হওয়াই হচ্ছে এখন আমার কাজ। এত রিস্ক নিয়ে কেন তুমি সেখানে আমায় নিয়ে যাবে? কারণ তোমার বিশ্বাস অর্জন করা প্রয়োজন আমার। অবশ্য বিশ্বাস তো ঠিকই করছো, কারণ না হলে তো সারা জীবনের জন্য চাইতে না আমাকে। তবে তোমার আগে পরে তো
সেখানে যেতেই হবে। আর তার চাইতে বড় সমস্যা হচ্ছে বর্তমানে তোমার চাকরির বিষয়টা নিয়ে একটা সমাধান দরকার, যেটা তুমি খুব বেশি চাচ্ছ। আচ্ছা, তাহলে কিভাবে কি করা যায় দেখো। হুম, সব কিছুর ব্যবস্থা আমি করে দিব। তুমি 2টা দিন ধৈর্য ধরে থাকো। ঠিক আছে। আচ্ছা, এখন আমার ঘুম প্রয়োজন। আচ্ছা, ঘুমাও। আমি সেদিনের মতো ঘুম পাড়িয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা। আনহা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি চোখ বন্ধ করে রেখেছি। হঠাৎ এই অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। সাথে সাথে চোখ মেলে তাকালাম। চোখ মেলে তাকাতে দেখি আনহা আমায় হাওয়ায় উড়িয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে, যেটা দেখে কলিজাটা ভয়ানকভাবে একটা মোচড় দিল। কিন্তু আমি কিছু বলার মতন সাহস করতে পারছি না আনহাকে, তাই চুপচাপ সেভাবেই রইলাম। কিছুক্ষণ পর আনহা আমায় উড়িয়ে দিয়ে সাগরের মাঝখানে একটা বিশাল দ্বীপের মাঝে নিয়ে গেল। সেখানে ছেড়ে দিতেই আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, যার কারণে হাত পা ছুটোছুটি করতে আরম্ভ করলাম। মনে হচ্ছে যেন এখনই আমার প্রাণ বের হয়ে যাবে। তখনই আনহা তার ঠোঁট জিহ্বা আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিয়ে পাম্প করতে লাগলো, যার পরপরেই আমি লাফ দিয়ে উঠে গেলাম, যেটা দেখে আনহা আমায় বলে উঠল, এই, তোমার কি হয়েছে? তুমি মহিষের মতো বিছানার মধ্যে এমনভাবে গড়াগড়ি করছো কেন? আনহার কথা শুনে তাজ্জব হয়ে গেলাম। তার চোখ পাকিয়ে তাকিয়ে আছে তার দিকে, যেটা থেকে সে আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? তোমরা মানুষরা বুঝি এমনটাই করো ঘুমালে? আমি বিছানার মধ্যে গদগদি করছি মানে কি? তুমি না আমায় হাওয়ায় উড়িয়ে একটি দ্বীপের মাঝে নিয়ে গিয়েছো? সেখানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যার কারণে তুমি আমার মুখে পাম্প করলে। এই মাথা মোটা, তোমায় কোন শয়তানে ধরেছে বলো সেটা? আমি তোমাকে হাওড়ে নিয়ে গেছি মানে কি? আর কোথাও নিয়ে গেলে কি তোমার অনুমতি নিব নাকি? আর তাছাড়া নিয়ে গেলেও তুমি এখনো বিছানায় কি করছো তাহলে? আনহার কথা শুনে আবার শক খেলাম আর আশেপাশে ভালোভাবে খুঁড়িয়ে দেখতে লাগলাম। ওমা, এ কি! আমি তো নিজের বিছানায় শুয়ে আছি। তার মানে কি এতটা সময় আমি যেসব কিছু দেখেছি সেটা স্বপ্ন ছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে এখন, কারণ আমি তো নিজের বিছানায় শুয়েছিলাম। আসলে আনহা, সরি, আমি চোখ বন্ধ করার সাথে সাথেই ঘুমে চলে এসেছিল। আর ঘুমিয়ে করে একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখে সব কিছুই আমার বাস্তবই মনে হচ্ছিল, তাই এমন অদ্ভুত আচরণ করছি। তোমার কথাবার্তা শুনে ইচ্ছে করছে এমন একটা দিয়ে আছাড় মারি যেন পেট থেকে সব নাড়িভুড়ি বের হয়ে আসে। ইস, কত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত ছিল, কিন্তু সব কিছুতেই তুমি একবারে পানি ঢেলে দিলে। সরি আনহা, আমি বুঝতে পারিনি। সরিতে কাজ হবে না। কি? হুম। কী রকম পরি রে বাবা তুমি! এই অল্প সময়ের মধ্যে তুমি আমার একদম কাছে চলে এসছো। আমরা পরীরা এমনই হই, আমরা যা করি সব কিছুই জলদি করে ফেলি। ধীরে সুস্থে সময় নিয়ে কাজ করার প্রতিভা আমাদের কাছে নেই, কারণ যে কাজটা করা দরকার সেটা তাড়াতাড়ি করে নেই, যাতে করে পরে কোনো প্রেশার পড়ে না। তাই এখন পরের কাজ আগেই করব। সো একদম চুপচাপ থাকো তুমি। আকাশ আনহা তাড়াহুড়ো দেখে কিছু যে বলবে আনহাকে, সে মনোভাবটা সে হারিয়ে ফেলেছে। এর মধ্যে আনহা আকাশে ধরে নিজের অস্তিত্ব মিলিয়ে দিয়েছে, যেটা থেকে আকাশ আরও বড় শখ খায়। কিন্তু কী আর করার, আনহার পাগলামি এখন তারা সহ্য করতে হবে, কারণ পাগলকে শান্ত করতে হলে আপোষে শান্ত করতে হয়। উগ্র মেজাজে কোনো কিছু করলে পাগলামি মাথার সীমা ছাড়িয়ে যায়। তাই আকাশ আনহাকে বাধা দেয় না। আনহা ইচ্ছেমতো আকাশে ঠোঁটে স্পর্শ করে, তারপর হুট করে সে আকাশকে ছেড়ে দিয়ে বলে, আজকের মতো এখানেই সমাপ্তি, আবার পরে কখনো কোনো এক সময় দেখা হবে। সো এখন আমি চলে গেলাম। আনহার কথায় প্রতিপত্তরে আকাশ খোসা মেরে বলে, আরে, এত জলদি তোমার পাগলামি বন্ধ হয়ে গেল যে? এখন তো সারাটা দুপুর পরে আছে। এই 5-10 মিনিট চুমু খেয়ে কারো কি মন ভরে নাকি? নাও, আরও চুমু খাও। একদম ঘন্টা পরিয়ে আমার ঠোঁটে স্পর্শ করো। তুমি চাইলে আমি সারা দুপুর তোমার পাশে থাকতে পারি, আমার কোনো সমস্যা নেই এতে। মাপ চাই, দোয়াও চাই। আনহা, তুমি পরিলোকে ফিরে যাও। তুমি কোনো কাতারে মানুষ তা আমি বোঝা হয়ে গেছে। তোমাকে কিছু বলা মানে নিজের বিপদ ডেকে আনা। আমি তোমাকে কথাটা বললাম খোঁচা মেরে, কিন্তু তুমি তো দেখি উল্টো নাচতে শুরু করেছো। যা পাগল, এভাবে কেউ বলে নাকি? আসলে আমি অনেক বেশি রোমান্টিক। হে খোদা, আমাকে উঠাই নাও। এ মেয়ে না হয় আমার মাথা পুরো খারাপ করে দেবে পুরোটা। এই আকাশ, চুপ একদম। হ্যাঁ, জলদি যাও। হুম, যাচ্ছি। আনহা তারপর উদ্ধার হয়ে যায়।
মানে হলো সে পরিলোকে চলে গেছে। এদিকে আকাশ বিছানায় বসে বসে ভাবে, বাইরে এটা কার পল্লায় পড়লাম আমি। আজীবন বই পুস্তকে পড়ে আসলাম পরীরা হয় শান্তশিষ্ট এবং নমনীয়, কিন্তু আমার পল্লায় যে পড়েছে সে তো পুরোপুরি তার সেরা। কি অত্যাচারটাই না করলো কয়েক মিনিট আমার উপরে। তার অত্যাচারে মনে হয়েছিল যে আমার ঠোঁটটা কোনো না ঠোঁট না, সেটা যে 2 টাকা দামের সুইংগাম। আকাশ এসব নিয়ে ভাবছিল, তখনই হুট করে আবার আনহা আকাশের সামনে এসে প্রকট হয়। তারপর ধুম করে আকাশের পিঠের মধ্যে একটা চুমু মেরে তাকে বলে, এই ছেলে, একদম উল্টাপাল্টা কথা বলবি না আমার সাথে। আমি তোকে ভালোবাসি, সো তোর সাথে আমার যখন যা ইচ্ছে তাই আমি করব। কারণ আমার মনের একমাত্র মানুষ হলি তুই।